শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কথা। প্রথমেই আমি বাংলা চলচ্চিত্রের কথা থেকে কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ বলে দিচ্ছি। আকালের সন্ধানে ছবিটির পরিচালক কে? মৃণাল সেন। আমি খালি কারেক্ট অ্যান্সারগুলো বলছি। তপন সিংহের কাবুলিওয়ালা ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেন ছবি বিশ্বাস। তপন সিংহ ছবি বিশ্বাস। উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কি? ৭.৭৫। ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন। সবুজ দ্বীপের রাজা সিনেমাটির পরিচালক কে ছিলেন? তপন সিংহ। ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্রটি হল মেঘে ঢাকা তারা। বাক্সবদল এই কমেডি ছবিটি তৈরি করেছিলেন নিত্যানন্দ দত্ত। কোমল গান্ধার যার পরিচালিত ছায়াছবি তিনি হলেন ঋত্বিক ঘটক। ভারতীয় সিনেমার পথিকৃৎ রূপে চিহ্নিত হন হীরালাল সেন। এদের মধ্যে একজন বিখ্যাত চলচ্চিত্রকার হলেন, নাম দেওয়া থাকবে বিমল রায়, অশোক দাশগুপ্ত, রামকিঙ্কর বেই, সলিল চৌধুরী। বিমল রায়। পথের পাঁচালীর ক্যামেরাম্যানের নাম কি? সুব্রত মিত্র। নীল আকাশের নিচে কার করা ছবি? মৃণাল সেনের। প্রথম বাংলা রঙিন ছবির নাম কি? বিভূতি লাহা পরিচালিত পথে হলো দেরি। সুবর্ণরেখা, কোমল গান্ধার সিনেমা দুটির পরিচালক কে? ঋত্বিক ঘটক। পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালনা কে করেন? পণ্ডিত রবিশঙ্কর। পথের পাঁচালী সিনেমাটি কবে রিলিজ হয়? 1955 সালের 26শে আগস্ট। অযান্ত্রিক ছবির পরিচালক কে? ঋত্বিক ঘটক। জলসাঘর ও পরশপাথর সিনেমা দুটির পরিচালক কে? সত্যজিৎ রায়। তরুণ মজুমদার পরিচালিত দুটি জনপ্রিয় বাংলা সিনেমার নাম বলো। শ্রীমান পৃথ্বীরাজ ও দাদার কীর্তি। সফেদ হাতি সিনেমাটি কার তৈরি? তপন সিংহ। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটা? রাজা হরিশ্চন্দ্র। চারুলতা ছবিটি কোন গল্প অবলম্বনে তৈরি? রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনী। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী, ম্যাডানের পরিচালনায়। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে? হীরালাল সেন। ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1944 খ্রিস্টাব্দে। কলকাতায় মুভি ক্যামেরা কবে আসে? 1902 সালে। সত্যজিতের একটি নামকরা তথ্যচিত্রের নাম বলো। দ্য ইনার আই। আচ্ছা, এইবার তোমাদের প্রথমে একটু এখানে দেওয়া আছে চলচ্চিত্রের ইতিহাস নিয়ে একটু দেওয়া আছে। যেমন প্রথমে সিনেমা প্রথম তৈরি হয়েছিল পাশ্চাত্যে দুই ভাই অগাস্ট এবং লুই লুমিয়ে, যারা পরে লুমিয়ার্স ব্রাদার্স নামে বিখ্যাত হলো। তারাই প্রথম সিনেমা তৈরি করেছিল। সেখানে যেমন ছোট ছোট ঘটনা সেখানে দেখানো হতো, যেমন ট্রেন এসে স্টেশনে থামছে, ঘোড়া দৌড়াচ্ছে, এই রকম রোজকার দৈনন্দিন জীবনের ছোট ছোট দৃশ্য নিয়ে সেই সব সিনেমা আর কি করা হয়েছিল। আর আমাদের ভারতে 1898 সালে হীরালাল সেন এবং তার ভাই মতিলাল সেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন। বিদেশ থেকে ছবি তোলা প্রদর্শনে নানা যন্ত্রপাতি আনান। 1902 সালে কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে। তখন কলকাতায় কিছু জনপ্রিয় নাটক যেগুলো মঞ্চস্থ হতো সেইগুলো আর কি তিনি ক্যামেরাবন্দি করেন। আর যেমন আলিবাবা, সরলা, সীতারাম, ভ্রমর থেকে বিভিন্ন টুকরো দৃশ্য নিয়ে তিনি আর কি ছায়াছবি তৈরি করলেন, যা ক্লাসিক থিয়েটারে দেখানো হয়েছিল। এছাড়া কিছু বিজ্ঞাপনের জন্য ছবি তিনি বানিয়েছিলেন, যেমন কলকাতার রাস্তা বা তার গ্রামের বাড়ির পুকুরে লোকদের স্নানের দৃশ্য ছবি এইসব তুলেছিলেন। আচ্ছা, বাংলায় সিনেমা দেখানোর ব্যাপারটা প্রাতিষ্ঠানিক রূপ পায় জে এফ ম্যাডান নামে এক পার্সি ব্যবসায়ীর উদ্যোগে।
তাহলে বাংলা চলচ্চিত্র বিকাশে যার নাম সর্বাগ্রে উল্লেখ করতে হয় তিনি হলেন এক পার্সি ব্যবসায়ী, নাম জামশেদজি এলফিনস্টোন ম্যাডান। 1902 খ্রিস্টাব্দে ছবি দেখানোর যন্ত্রপাতি কিনে কলকাতার ময়দানে তাঁবু খাটিয়ে বায়োস্কোপ প্রদর্শন করেন। কিছুদিনের মধ্যেই খ্যাতি অর্জন করেন। এরপর এলফিনস্টোন পিকচার্স প্যালেস নামে একটি প্রেক্ষাগৃহে ছবি দেখাতে শুরু করেন। প্রথমে ইংরেজি সিনেমা দেখান, কিন্তু পরে দাদাসাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি ম্যাডানের প্রযোজনায় রুস্তমজি ধোতিওয়ালার নির্দেশনায় সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র নামে বাংলা টাইটেল সহ দেখানো হয়। 1919-এ ম্যাডান কোম্পানির প্রযোজনায় প্রথম বাংলা কাহিনীচিত্র বিল্বমঙ্গল তৈরি হয়। বিষবৃক্ষ, প্রফুল্ল, শিবরাত্রি, জনা, নল দময়ন্তী, মহাভারত, নৌকাডুবি ম্যাডানের প্রযোজনায় তৈরি হয়। ম্যাডানের উদ্যোগে মেলেডি অফ লাভ দেখানো হয়, ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি 1928 খ্রিস্টাব্দে। আর 1931-এ ম্যাডান কোম্পানির উদ্যোগেই তৈরি হয় প্রথম বাংলা সবাক চিত্র জামাই ষষ্ঠী। ম্যাডানের সাফল্য দেখে অনেক কোম্পানির জন্ম হয়, যেমন ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, অরোরা ফিল্ম কোম্পানি, ইন্ডিয়ান সিনেমা আর্টস, আর্য ফিল্মস, তাজমহল ফিল্মস, গ্রাফিক আর্টস ইত্যাদি। ম্যাডানের সান্নিধ্যে আসেন অনেক সৃজনশীল মানুষ। শিশির কুমার ভাদুরী, কানন দেবী, অহিন্দ চৌধুরী, অমৃতলাল বসু ম্যাডানের ছবিতে অভিনয় করেন। আচ্ছা, তখন সিনেমা কিন্তু নির্বাক ছিল। নির্বাক যুগে সরকার সিনেমা সংক্রান্ত দুটি আইন তৈরি করে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1918 সালে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট অফ ইন্ডিয়া এবং 1922 সালে তৈরি হয় বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট। প্রথমটির ফলে সব ছবি সেন্সরের আওতায় আসে, আর দ্বিতীয়টির মাধ্যমে সরকার প্রতিটি টিকিটের দামের সঙ্গে ট্যাক্স বা কর আদায় করতে থাকে। আর প্রমথেশ বড়ুয়া, নিতিন বোস, চারু রায়, দেবকী কুমার বসু প্রমুখ পরিচালকরা সাদা কালো নির্বাক সিনেমায় হাত পাকানোর ফলে পরে অনেক বিখ্যাত এরা প্রথম কাজটা করেছিলেন, নির্বাক সিনেমায় তৈরি করেছিলেন। এদেরকে দেখে পরে অনেক বিখ্যাত পরিচালক আর কি সবাক ছবি বানিয়েছিলেন। এরপরে আসছি ন্যাশনাল নিউ থিয়েটার্সের অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। আচ্ছা, নিউ থিয়েটার্স প্রতিষ্ঠিত করেন বি.এন. সরকার 1931 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। নিউ থিয়েটার্সের প্রথম খ্যাতি পায় দেবকী বসুর চণ্ডীদাস সিনেমাটির জন্য। আসলে সিনেমাকে আরও, তখন তো প্রথম যুগে তো সিনেমার নির্বাক ছিল, সিনেমাকে আরও স্বাভাবিক, প্রাণবন্ত এবং জীবনের কাছাকাছি আনার কাজটা শুরু করেছিল বিদেশ থেকে লেখাপড়া শিখে আসা ইঞ্জিনিয়ার বীরেন্দ্রনাথ সরকার ও তার নিউ থিয়েটার্স কোম্পানি। তাহলে সিনেমা যাতে আরও প্রাণবন্ত, স্বাভাবিক হয়ে ওঠে, মানুষ যাতে আরও আকৃষ্ট হয়, তার জন্য এই বীরেন্দ্রনাথ সরকার নিউ থিয়েটার্স কোম্পানি আর কি প্রতিষ্ঠা করেছিলেন 1931 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। আর নিউ থিয়েটার্সে প্রথম বি.এন. সরকার একই ছাতার তলায় বিভিন্ন গুণী ও দক্ষ মানুষকে এনে জড়ো করলেন। পরিচালনার ক্ষেত্রে ছিলেন দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া। আর দেবকী কুমার বসু চণ্ডীদাস সিনেমাটির জন্য কিন্তু নিউ থিয়েটার্স প্রথম খ্যাতি পেয়েছিল। এরপর বিদ্যাপতি সিনেমা সেখানে দেখানো হয়েছিল, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যথাযথ ব্যবহার করা হয়েছিল বিদ্যাপতি সিনেমাতে প্রথম। নিউ থিয়েটার্স প্রযোজিত, প্রমথেশ বড়ুয়া পরিচালিত, অভিনীত দেবদাস ছবিটি তুমুল জনপ্রিয়তা পায়। নিউ থিয়েটার্সের হাত ধরে প্রমথেশ বড়ুয়া, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, কে.এল. সাইগল, কানন দেবী প্রভৃতি অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন।
আর পঙ্কজ মল্লিক, কৃষ্ণচন্দ্র দে, রায়চাঁদ বড়াল প্রমুখ সঙ্গীত পরিচালকরাও কিন্তু নিউ থিয়েটার্সে এসেছিলেন। কি কি ছবি এখানে মুক্তি পেয়েছিল? দেনা পাওনা 30শে ডিসেম্বর 1931 মুক্তি পায়, নটির পুজো 22শে মার্চ 1932, পুনর্জন্ম, চিরকুমার সভা এগুলো। আর এখানে মুক্তি পায় ভাগ্যচক্র সিনেমাটি। পরিচালক নিতিন বসু প্রথম প্লেব্যাকের প্রচলন করেন। এবার এই চ্যাপ্টারে তোমাদের কয়েকজন বিখ্যাত পরিচালকের কথা জানতে হবে, যেগুলো তোমাদের বড় 5 নম্বরের প্রশ্নে আসে। 5 নম্বরের প্রশ্নের জন্য করতে হবে আর কি। তার মধ্যে প্রথমেই আসছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, আর ঋত্বিক ঘটক, আর তরুণ মজুমদার এবং তপন সিংহ। এনাদের কথা তোমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমেই বলছি মৃণাল সেনের অবদান। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান এটা আগে বলে দিচ্ছি। মৃণাল সেনের জন্ম 1923 খ্রিস্টাব্দের 14ই মে, ফরিদপুরে জন্ম মৃণাল সেনের। বাঙালি কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার, আর বাংলাদেশের ফরিদপুরে জন্ম। সেখানে হাই স্কুলের পড়া শেষ করে তিনি কলকাতায় আসেন। 1955 খ্রিস্টাব্দ থেকে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। প্রথম ছবি রাতভর ব্যর্থ হয়। সেই বছরই মুক্তি পায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। কিন্তু মৃণাল সেন দমে যাননি। তার পরের ছবি নীল আকাশের নিচে, যা তাকে স্থানীয় পরিচয় এনে দেয়। 22শে শ্রাবণ 1960 সালে তাকে আন্তর্জাতিক পরিচিতি দেয়। তিনি বাংলা সিনেমায় নতুন ধারা নিয়ে আসেন। 1969 সালে মুক্তি পায় ভুবন সোম ছবি, যা তাকে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি দেয়। পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার পান। এই সিনেমার প্রধান চরিত্রে উৎপল দত্তের অভিনয় মনে রাখার মতো। এটাকে বলা হয় মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি ভুবন সেন। এক পশ্চিমী কেতায় অভ্যস্ত রেলওয়ে অফিসারের ভূমিকায় গুজরাতে হাঁস শিকার করতে গিয়ে যিনি আমলাতন্ত্রের বাইরে জীবনের সহজ সরল আনন্দকে আবিষ্কার করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিনেমা। আর ইন্টারভিউ 1971, আর কলকাতা 71, এটা হয়েছিল 1972 বেরিয়েছিল। আর পদাতিক 1973। এখানে 70 দশকের কলকাতার রাজনৈতিক অস্থিরতা এইগুলো দেখানো হয়েছে এই সিনেমার মাধ্যমে। আর মৃণাল সেনের আরও কতগুলো গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে মৃগয়া, খারিজ, একদিন প্রতিদিন প্রভৃতি ছবিগুলো। এইখানে খারিজ ও একদিন প্রতিদিনে মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে তিনি তুলে ধরেছেন। যেমন বাড়ির বড় মেয়ে রোজগেরে বেরোয়, এক রাতে সে বাড়ি ফেরে না। মা, বাবা, বেকার দাদা সবাই উদ্বেগ প্রকাশ করে। সিনেমায় আর কি প্রশ্ন তোলা হয়েছে যে বাড়ির পরিবার সেই মেয়েটির জন্য উদ্বেগ প্রকাশ করছে, নাকি তাদের মনে অন্য চিন্তাও আসছে যে একমাত্র রোজগারের মেয়ে নিরুদ্দেশ, তাহলে তাদের জীবন চলবে কি, অনিশ্চিত জীবনের কথাও তারা ভাবছে। আর মৃগয়াতে এক আদিবাসী শিকারের গল্প দেখানো হয়েছে। তার অন্যান্য সিনেমাগুলো হলো পুনশ্চ, অবশেষে, প্রতিনিধি, আকাশ কুসুম, পরশুরাম। আকাশ কুসুম এক মধ্যবিত্ত যুবকের আকাশ কুসুম ছোঁয়ার কাহিনী নিয়ে এই সিনেমার গল্প। তাহলে মৃণাল সেনের যদি চলচ্চিত্র আসে এইগুলোই লিখতে হবে, যে
মধ্যবিত্ত সমাজের নীতিবোধ তার সিনেমার একটা বিশাল বৈশিষ্ট্য তার সিনেমায় দেখানো হয়েছিল। আর এগুলো হচ্ছে মেন যেগুলো পয়েন্ট সেগুলো বলে দিচ্ছি। আর প্রথমে সমস্ত ইয়েগুলো চলচ্চিত্রের নামগুলো এক জায়গায় লিখে দেবে। যেমন শ্রেষ্ঠ ছবি ভুবন সোম, যদি সালটা দিতে পারো খুব ভালো থাকে, যদি সালটা মনে থাকে তাহলে দেবে, নাহলে দেবার দরকার নেই। মধ্যবিত্ত মানসিকতার প্রতিফলন তার সিনেমায় দেখা যায়, এটা বৈশিষ্ট্য। আর ইন্টারভিউ, ক্যালকাটা 71, পদাতিক, এই তিনটে সিনেমা একসাথে তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরা হয়েছে। একদিন প্রতিদিন, খারিজ, এখানে মধ্যবিত্ত সমাজের নীতিবোধ একদিন প্রতিদিনে। আর খারিজেও তাই। খারিজ কান আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। এই সিনেমার নামগুলো দেবে, সালগুলো মনে থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আর তার পাশে, সিনেমার পাশে ছোট ছোট করে একটু ঘটনাগুলো লিখে দেবে, প্রধান যে সিনেমার গল্প সেইগুলো। যেমন আকালের সন্ধানে, এই ছবিতে দেখানো হয় একটি চলচ্চিত্র কলাকুশলী দলের একটি গ্রামে গিয়ে 1943 সালে দুর্ভিক্ষের ওপর চলচ্চিত্র তৈরি করা, সেই নিয়ে। 1981 সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল এই সিনেমাটা। তার শেষ ছবি হচ্ছে আমার ভুবন। বাংলা ছাড়াও হিন্দি, উড়িয়া, তেলেগু ভাষায় তিনি চলচ্চিত্র করেছেন। যেমন তেলেগু ভাষায় ওকা উড়ি কথা, হিন্দি ভাষায় ভুবন সোম, মাতিরা মানিসা, উড়িয়া ভাষায়। সমাজের রূঢ় বাস্তব তার ছবিতে উঠে এসেছে। ইন্টারভিউ ছবিটার গল্প একটু লিখে দেবে। শুধুমাত্র পোশাকের কারণে চাকরি হয় না এক যুবকের, সুট জোগাড় করতে পারেনি বলে সে চাকরি হয়নি। তার যোগ্যতা ছিল, কিন্তু সে ওই সুট জোগাড় করতে পারলো না বলে তার চাকরি হলো না, এই নিয়েই গল্প। একটি নতুন ধারার সন্ধান তিনি দিয়েছেন তার সিনেমার মধ্য দিয়ে। 70-এর দশকের অস্থির সমাজ ব্যবস্থার ছবি তার সিনেমায় ধরা পড়েছে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি। আর তোমরা বিভিন্ন বই বা ম্যাগাজিনে আরও অনেক পয়েন্ট জোগাড় করতে পারো মৃণাল সেনের সম্পর্কে। আর সেখান থেকে জোগাড় করে তোমরা আরও পয়েন্ট লিখতে পারো। আর খালি তোমাদের শব্দ সংখ্যাটা মাথায় রাখতে হবে, 150 শব্দের মধ্যে লিখতে হবে। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো বলে দিলাম। সব থেকে ভালো হবে যে সিনেমার লিস্টগুলো করে নেবে এবং তার পাশে পাশে একটু একটু করে সিনেমাগুলো, গল্পগুলো লিখে দেবে খুব সংক্ষেপে। আর যেটা সব থেকে আর কি বিখ্যাত সিনেমা, তার যদি ডেটটা দিতে পারো ভালো হয়, মনে থাকলে দেবে। তাহলে ভারতীয় নব্যধারা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ হলেন মৃণাল সেন। 95 বছর বয়সে প্রয়াত হন 30 ডিসেম্বর 2018-তে। এই গেল মৃণাল সেনের। এবার আসছি আরেকটু বলে দেবে যে মৃণাল সেনের অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার নির্মিত তথ্যচিত্রগুলির মধ্যে রয়েছে মুভিং পার্সপেক্টিভ, ত্রিপুরা প্রসঙ্গ, ক্যালকাটা, মাই এলডোরাডো অ্যান্ড দি শো গোজ অন, এগুলো তার তথ্যচিত্র, এগুলোও দিয়ে দেবে। এবার আসছি ঋত্বিক ঘটক সম্পর্কে। 60-এর দশকের একজন খ্যাতিমান বাঙালি পরিচালক, জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের রাজশাহী শহরের মিয়াপাড়ায়। 1925 সালে 4 নভেম্বর জন্ম। চলচ্চিত্র জগতে পা রাখেন নিমাই ঘোষের ছিন্নমূল 1951 এই সিনেমার মধ্য দিয়ে। তিনি অভিনয় ও সহকারী পরিচালকের কাজ করেন। এই সিনেমায় দেশত্যাগের কথা বলা হয়েছে। এরপর 1952 খ্রিস্টাব্দে তৈরি হয় নাগরিক ছবিটি, যা আর্থিক কারণে মুক্তি পায় 1977-এ। নাগরিকের পর 1957-তে তৈরি হয় ঋত্বিকের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি অযাত্রী, সুবোধ ঘোষের গল্প অবলম্বনে ছবি।
যন্ত্রের সাথে মানুষের সম্পর্ক এই ছবিতে দেখানো হয়েছে। এরপর 1958-তে মুক্তি পায় তৃতীয় চলচ্চিত্র বাড়ি থেকে পালিয়ে। নিম্নবিত্ত মানুষের অভাবের গল্প এই ছবির বিষয়বস্তু। 1960 সালে তৈরি হলো ঋত্বিকের অসামান্য ছবি মেঘে ঢাকা তারা। 1961-তে কোমল গান্ধার এবং 1962-তে সুবর্ণরেখা। দেশভাগের যন্ত্রণা এই ছবিগুলির মূল বিষয়। এই ছবিগুলির গীতিময়তা ও সাংগীতিক আয়োজন স্বতন্ত্র ও ব্যতিক্রমী। মেঘে ঢাকা তারা তার খুব বিখ্যাত সিনেমা। এটার ডেটটা মনে রাখার চেষ্টা করবে, 1960-এ। এখানে দেখানো হয়েছে বাংলার এক গরিব মেয়ে, বাড়ির বড় মেয়ে, যে সংসারের সমস্ত দায়িত্ব আর কি কাঁধে নেয় এবং সে একা লড়াই করে তার সংসারকে, পরিবারকে বাঁচিয়ে রাখে এবং সে পরিবারের সবাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেই শেষ হয়ে যায়। সিনেমার লাস্টে সুপ্রিয়া দেবীর অসামান্য অভিনয় করেছিলেন এই সিনেমায় এবং সিনেমার শেষে দাদা আমি বাঁচতে চাই এই উক্তি মানে সকল দর্শকের হৃদয়কে স্পর্শ করেছিল। মানে সিনেমাটা দেখার পর সমস্ত দর্শক আর কি চোখের জল না ফেলে থাকতে পারে না। আর 1970 সালে তৈরি হয় তিতাস একটি নদীর নাম, দুই বাংলার মেলবন্ধনের গল্প নিয়ে। 1974-এ তার শেষ ছবি যুক্তিতক্ক গল্প মুক্তি পায়। এটি তার আত্মজীবনীমূলক চলচ্চিত্র। তিনি মনে প্রাণে মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী ছিলেন, তবে আত্মজীবনীমূলক হলেও এই ছবিতে দেখানো হয়েছে 1947-এর দেশভাগ, 1971-এর মুক্তিযুদ্ধ, নকশাল আন্দোলনের কথা। আর মেঘে ঢাকা তারাই কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় আর কি চলচ্চিত্র। তাহলে তার ছবির বৈশিষ্ট্য কি না? অবিভক্ত বাংলার স্মৃতি, দেশ বিভাগের যন্ত্রণা, আর পূর্ববঙ্গের জন্য নস্টালজিয়া, কারণ তাকেও তার দেশ ছেড়ে চলে আসতে এসেছিল, সেই জন্য সেই যন্ত্রণাটা তিনি তার ছবিতে খুব ভালো করে ফুটিয়ে তুলেছিলেন আর কি, দেশ ছেড়ে আসার যন্ত্রণা। সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক সম্পর্কে উক্তি করেছিলেন যে ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি বাঙালি, আমার কাছে সেটাই তার সবচেয়ে বড় পরিচয়। আর তিনি কতগুলো কিন্তু হ্যাঁ, তিনি নিজের জন্মভূমি ছেড়েছিলেন, তাই বাংলা ভাগের এই ব্যথা তার চলচ্চিত্রে কিন্তু উঠে এসেছে। আর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পান তিনি। 1976-এর 6 ফেব্রুয়ারি তিনি মারা যান কলকাতায়। অনেকে মনে করেন যে তিনি সময়োপযোগী ছবি বানাননি, কিন্তু তার সিনেমা দেখে তিনি সিনেমা বানিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময়ের থেকে এগিয়ে থাকা একজন চলচ্চিত্র নির্মাতা। এইগুলো কিন্তু মানে তার মূল আর কি ঋত্বিক ঘটকের গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি। তাহলে সিনেমার নামগুলো লিখে নেবে: মেঘে ঢাকা তারা, কোমল গান্ধা, সুবর্ণরেখা, নাগরিক, অযাত্রিক, বাড়ি থেকে পালিয়ে, আর ছিন্নমূল তার প্রথম সিনেমা। আর একটু একটু করে সব তারপরে গল্পগুলো লিখে দেবে। সিনেমার বিখ্যাত যেটা সিনেমা সেখানে অভিনয় কারা করেছে এটাও লিখে দিতে পারলে ভালো হয়, আর সালটা লিখে দিতে পারলে আরও ভালো হয়। তোমরা বিভিন্ন পত্র পত্রিকায় পেয়ে যাবে, তাছাড়া তোমরা যদি গুগল সার্চ করো সেখানেও কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে নিতে পারো। এবার আসছি সত্যজিৎ রায় প্রসঙ্গে।
সত্যজিৎ রায় তো জানোই, বিশ্ববরেণ্য চিত্র পরিচালক। তার সম্বন্ধে 150 শব্দে তার সম্বন্ধে বলা খুবই মুশকিল, কিন্তু আমাদের বলতে হবে, যেহেতু আমাদের শব্দ লিমিট আছে, সেই জন্য বলতে হবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান অসামান্য, আর তার একের পর এক ছবি সিনেমা প্রেমী দর্শকদের মুগ্ধ করেছে। আর তিনি আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছেন তার ছবির মধ্য দিয়ে। তার প্রথম ছবি তোমরা জানো, আচ্ছা, পথের পাঁচালী। প্রথমে ছবিগুলো লিস্ট করে নেবে: পথের পাঁচালী, অপরাজিত, পরশপাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, আগন্তুক, সীমাবদ্ধ, চারুলতা, প্রতিদ্বন্দ্বী, জন অরণ্য, শতরঞ্জ কি খিলাড়ি, এগুলো সব তার বিখ্যাত ছবি। অরণ্যের দিনরাত্রি, ঘরে বাইরে, অশনি সংকেত, কাপুরুষ ও মহাপুরুষ, মহানগর, অভিযান, নায়ক, চিড়িয়াখানা, গুপিগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনা, সোনার কেল্লা, গণশত্রু, শাখা প্রশাখা ইত্যাদি অসংখ্য সিনেমা তিনি করেছেন। পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানব দলিল হিসেবে বিবেচিত হয়েছিল। তবে এই সিনেমাটা বানানোর জন্য কিন্তু অনেক থেমে থেমে বানাতে হয়েছিল সিনেমাটা, কারণ আর্থিক অবস্থার তখন তার অত ভালো ছিল না। আর পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকেও তাকে আর কি ধার করতে হয়েছিল সিনেমাটা বানানোর জন্য। এই সিনেমাটা কিন্তু বাংলা চলচ্চিত্রের একটা মাইলস্টোন, তোমরা সবাই জানো। আর নানান প্রতিবন্ধকতা নিয়ে এই সিনেমা তিনি তৈরি করেছিলেন। তখন অত ভালো ক্যামেরাও ছিল না, খুব কম দামি ক্যামেরাতে এত সুন্দর সিনেমা দেখে পুরো বিশ্ব আর কি চমকে গেছিল। আর সাদা কালো ছবি, তোমরা জানো, যারা এই সিনেমাটা দেখেছো তারা বুঝতে পারবে সিনেমার দেখানোর যে কৌশল। যেমন অপু দুর্গা, ছোট্ট গ্রাম্য বালক বালিকা যখন প্রথম ট্রেন দেখতে যাচ্ছে কাশবনের ধারে, সেই দৃশ্যটাও অসাধারণ। তারপরে দুর্গার যখন মৃত্যু, ঝড়ের রাতে দুর্গা মরে যাচ্ছে সেই দৃশ্য। তারপরে দুর্গার বাবা হরিহর যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, সেই তার যে দীর্ঘ নিঃশ্বাস করছে, ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছে, এইসব দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। আর তার জন্মটা বলে দিই, 2রা মে 1921 সালে কলকাতায়, তোমরা জানো। আর মৃত্যু 20 এপ্রিল 1992 সালে। আর পথের পাঁচালীর জন্য তো বললাম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। আর তারপরে করেছিলেন অপরাজিত, ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। অপুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয় আমাদের মুগ্ধ করে। পথের পাঁচালী তোমরা জানো বিভূতিভূষণের গল্প। তারপরে তিনি 2টি অসামান্য ছবি করেন, জলসাঘর ও পরশপাথর, যেখানে জমিদার তন্ত্র আর কি চলে যাচ্ছে, বনেদিয়ানার অবলুপ্তি হচ্ছে। আর পরশপাথরে দেখানো হচ্ছে এক মধ্যবিত্তের বড়লোক হবার স্বপ্ন। জলসাঘরে ছবি বিশ্বাসের অসাধারণ অভিনয় আমাদের মুগ্ধ করে। আর পরশপাথরে তুলসী চক্রবর্তীর অসাধারণ অভিনয়। রবীন্দ্রনাথের 3টি ছোট গল্প নিয়ে 3 কন্যা তিনি তৈরি করেছিলেন: পোস্টমাস্টার, মণিহারা আর সমাপ্তি। তারপরে রবীন্দ্রনাথের নষ্ট নীর উপন্যাস অবলম্বনে চারুলতা তার একটি অসাধারণ ছবি। অসহায় স্বামীসঙ্গহীন
সন্তানহীন নিঃসঙ্গ নায়িকার জীবনের ট্র্যাজেডি এই গল্পের বিষয়বস্তু। তারপরে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস নিয়ে ছবি করেছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী দেবী তিনি করেছিলেন, কাহিনী নিয়ে দেবী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে করেছিলেন চিড়িয়াখানা। শঙ্করের উপন্যাস নিয়ে করেছিলেন সীমাবদ্ধ। সুনীল গঙ্গোপাধ্যায় দুটো উপন্যাস অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী তিনি চলচ্চিত্রায়ন করেন। এছাড়া নিজের কাহিনী নিয়ে করেছিলেন কাঞ্চনজঙ্ঘা, যেখানে মানবিক সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে। আগন্তুক, শাখা প্রশাখা। আগন্তুকে কিন্তু একটা জোরালো বক্তব্য তিনি রেখেছিলেন সভ্য কারা, সভ্যতা নিয়ে সেই বক্তব্য ছিল। তার অন্যতম শ্রেষ্ঠ ছবি নায়ক, তোমরা জানো, অত্যন্ত জনপ্রিয় এবং বাণিজ্য সফল বাঙালি চলচ্চিত্র অভিনেতা বা নায়কের অপার সু ও প্রাচুর্যের আড়ালে নিহিত ছিল যে তার নিঃসঙ্গ জীবন, তার যন্ত্রণা, সেইটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন নায়ক সিনেমা। এবং উত্তম কুমারের অসাধারণ অভিনয় আমাদের মুগ্ধ করে। আর শিশু কিশোর মনের উপযোগী গুপিগাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এগুলো তিনি তৈরি করেছিলেন। আর শিশু কিশোরের অত্যন্ত প্রিয় গোয়েন্দা হয়ে ওঠে ফেলুদা। আর সন্তোষ দত্তকে দেখে তিনি অসাধারণ চরিত্র সৃষ্টি করেছিলেন লালমোহন বাবু ওরফে জটায়ু, এবং তার অসামান্য অভিনয় যারা সোনার কেল্লা দেখেছো তারা জানো। এইগুলোই কিন্তু লিখতে হবে। আর নায়ক চারুলতা হীরক রাজার দেশেতে সঙ্গীত পরিচালনা তিনি নিজে করেছিলেন। আর পথের পাঁচালীতে জানো সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। এইগুলো তার প্রথম রঙিন বাংলা ছবি হলো কাঞ্চনজঙ্ঘা। তারপরে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এগুলো সাজিয়ে লিখতে হবে। মিউজিক, এডিটিং, স্ক্রিপ্টিং, ডিরেকশন, ফটোগ্রাফি, এগুলো সব কিছু সম্বন্ধে তিনি তার অগাধ জ্ঞান ছিল আর কি। শাখা প্রশাখা গল্পে কি দেখানো হয়েছিল যে আজীবন সততার সঙ্গে থাকা ব্যক্তি বৃদ্ধ বয়সে জানতে পারলেন ছেলেদের দুর্নীতির কথা, এইটাই দেখানো হয়েছিল। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তিনি সঙ্গীতধর্মী গল্প সিনেমা করেছিলেন গুপিগাইন, বাঘাবাইন, জানো। এইগুলোই কিন্তু লিখতে হবে। এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। দেবীতে দেখানো হয়েছিল তান্ত্রিক কালীভক্ত শ্বশুর তার বৌমার মধ্যে আর কি দেবীকে দেখতে পেয়েছিলেন, সেই যে ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা করে ছেলে কিন্তু বিরোধিতা করেছিল, এইগুলোই দেখানো হয়েছিল। আর জলসাঘরের সঙ্গীত পরিচালনা করেছিলেন ওস্তাদ বিলায়েত খাঁ। এইগুলোই তার ছবির মূল বৈশিষ্ট্য। কাঞ্চনজঙ্ঘাতে কি দেখানো হয়েছিল, রায় বাহাদুর পরিবারের কর্তা, তার কথাই আর কি সবাই শোনে, পরিবারে সবাই তার ভয়ে কিছু বলতে পারে না। তারপর যখন সপরিবার সবাই সেই কাঞ্চনজঙ্ঘার কাছে গেল, সেই বিশালতার সামনে দাঁড়িয়ে সবার মনের অন্ধকার আস্তে আস্তে দূর হয়ে গেল। সবাই কিন্তু রায় বাহাদুর সেখানে একা হয়ে গেল, সবাই বেরিয়ে এলো, তারা বিদ্রোহ করলো তাদের সেই থেকে, মানে বাবার কথা, তার মেয়ে তার বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করলো না, তারপর একজন বেকার যুবকও তার সুপারিশ প্রত্যাখ্যান করলো। এইগুলো দেখানো হয়েছে। মানবিক সম্পর্কে টানাপোড়েন, যখন সবার মনের অন্ধকার দূর হয়ে গেল তখনই কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা গেল। অসাধারণ সেই দৃশ্য। আর পাহাড়ি ফোক গান এখানে ব্যবহৃত হয়েছে। এগুলোই কিন্তু প্রধান বৈশিষ্ট্য। এগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে, 150 শব্দের মধ্যে লিখতে হবে। প্রচুর জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। 1992 সালে অস্কার পান, 1992তে ভারত সরকার কর্তৃক ভারতরত্ন পান। এছাড়া পদ্মভূষণ, পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে
ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনার এগুলো তাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার আসছি ঋত্বিক ঘটক আর মৃণাল সেন হয়ে গেল, সত্যজিৎ রায় হয়ে গেল। এবার আসছি তপন সিংহ সম্বন্ধে। তপন সিংহ যেন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক। 1924 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর জন্ম। প্রথম ছবি অঙ্কুশ সাফল্য পায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালা সিনেমা বাঙালি দর্শকদের আকৃষ্ট করে। এই ছবি তাকে সাফল্য এনে দেয়। শ্রেষ্ঠ ভারতীয় ছবি হিসাবে রাষ্ট্রপতি স্বর্ণপদক পায়। ছবিটি বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়। ছবি বিশ্বাসের দুর্দান্ত অভিনয় কাবুলিওয়ালা চরিত্রে আমাদের মুগ্ধ করে। তাছাড়া একটা বাচ্চা মেয়ে মিনিকে দিয়ে যে কি সুন্দর তিনি অভিনয় করিয়েছিলেন, কতটা দক্ষ পরিচালক হলে যে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে দিয়ে অভিনয় করানো যায়, সেটা সিনেমাটা যারা দেখেছে তারাই বুঝতে পারবে। তপন সিংয়ের উল্লেখযোগ্য ছবি লৌহ কপাট, ক্ষুদিত পাষাণ, ঝিন্দের বন্দি, হাসুলিবাকের উপকথা, নির্জন সৈকতে, অতিথি, সাগিনা মাহাতো, সবুজ দ্বীপে রাজা, অন্তর্ধান ইত্যাদি। 2006 সালে তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পুরস্কার পান। তিনি জনপ্রিয় বাণিজ্য সফল ছবি বানান, সাহিত্য থেকে গল্প নিয়ে একের পর এক ছবি বানান। যেমন বনফুলের গল্প নিয়ে হাটে বাজারে, জরাসন্ধের লেখা গল্প নিয়ে লৌহ কপাট যেখানে কয়েদিদের জীবন দেখানো হয়েছে, ঝিন্দের বন্দি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে, হাসুলিবাকের উপকথা তারাশঙ্করের লেখা, যতুগৃহ সুবোধ ঘোষের গল্প, বাঞ্ছারামের বাগান মনোজ মিত্রের নাটক সাজানো বাগান অবলম্বনে। আর ছোটদের জন্যও তিনি অনেক সিনেমা বানিয়েছিলেন, যেমন সাফেদ হাতি, গ্রামের ছোট্ট ছেলে শিবুর সঙ্গে বন্ধুত্ব হয়, হাতিদের রাজা, ধবধবে সাদা, ঐরাবত, সেই নিয়ে গল্প। আর সবুজ দ্বীপে রাজা বানিয়েছিলেন। হাটে বাজারে সর্বভারতীয় শ্রেষ্ঠ ছবি মনোনীত হয়েছিল, রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছিল। আর হুইল চেয়ার এই সিনেমাটা বানিয়েছিলেন। প্রতিবন্ধকতার সত্ত্বেও মানুষের অপরাজেয় হয়ে ওঠার গল্প এখানে দেখানো হয়েছে। গল্প হলেও সত্যি, এখানে 51টি পরিবারের ঝগড়া ঝাঁটি নিয়ে গল্প শুরু হয়েছে এবং সেই ঝগড়া মিটে যায় রাধুনির আগমনে। হাসির ছবি, খুব সুন্দর গল্প নিয়ে ছবি। যতুগৃহতে দেখানো হয়েছিল মধ্যবর্তী মাঝবয়সী দম্পতির বিবাহ বিচ্ছেদের কাহিনী অবলম্বনে যতুগৃহ। জীবন থেকে নেওয়া গল্প, সামাজিক ঘটনার প্রভাব তার আর কি সিনেমার বৈশিষ্ট্য। মৃত্যু হয় তার 15ই জানুয়ারি 2009 সালে। এবার আসছি তরুণ মজুমদার। তরুণ মজুমদারের সিনেমায় আমরা কি দেখতে পাই না, উনিও একজন সফল চিত্র পরিচালক। 1931-এ জন্ম। অসাধারণ প্রেমের ছবি আমরা পাই তার কাছ থেকে, ভালোবাসার ছবি। প্রথম ছবি চাওয়া পাওয়া 1959 সালে। প্রথম জাতীয় পুরস্কার পায় কাঁচের স্বর্গ তার ছবি 1962 সালে। দর্শকরা তার কাছ থেকে ভিন্ন স্বাদের ছবি পেয়েছিলেন, তিনি দর্শক মন জয় করতে পেরেছিলেন। তার ছবির মূল বিষয় বললাম প্রেম ভালোবাসা। ছবিতে ব্যবহৃত গানগুলো মানুষের মনে দাগ কেটেছিল। বালিকা বধূ, চাঁদের পাহাড়, তারপর ঠগিনী, ফুলেশ্বরী, গণদেবতা, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য
ছবি। আর তার ছবির মূল বৈশিষ্ট্য সেখানে বাঙালি আনায় ভরপুর আর হালকা প্রেমের ছবি আর কি তার ছবিগুলো। তাহলে বড় প্রশ্নের জন্য এই কজনের আর কি সিনেমা করতে হবে তোমাদের, এই কজন চলচ্চিত্র পরিচালকের সিনেমা তোমাদের জানতে হবে। আর আর যে প্রশ্ন এখান থেকে করতে হবে এইগুলোই মেন করতে হবে। আর তথ্যচিত্রের একটা ইতিহাস, এখানে আর কিছু বিখ্যাত অবজেক্টিভের জন্য এইগুলো করতে হবে। এই যে বাংলা সিনেমার পরবর্তী ধারা, এখান থেকে যেমন ৭৭.৫ সিনেমাটি, এগুলো অবজেক্টিভের জন্য। প্রথম উত্তম কুমার সুচিত্রা সেন অভিনয় করেছিল। ক্যালকাটা ফিল্ম সোসাইটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমি অবজেক্টিভের যে প্রশ্ন করেছি সেখানে বলে দিয়েছি এগুলো। যেমন ১৯৫৫ সালে ২৬টা রিলিজ করে পথের পাঁচালী পরিচালনার দায়িত্বে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, সঙ্গীত পরিচালনার দায়িত্বে, ক্যামেরায় ছিলেন সুব্রত মিত্র। এগুলো আমি আমাদের অবজেক্টিভে এই ভিডিওটা শুরু করার আগে অবজেক্টিভ প্রশ্নে এগুলো কিন্তু বলে দিয়েছি। তাহলে এই অবজেক্টিভগুলো এখান থেকে করবে। আর এই ৫ জন চলচ্চিত্র পরিচালকের কথা এখান থেকে করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই তথ্যচিত্রের ধারা, এখান থেকে যেটা করতে হবে এইটা একটু বলে দিচ্ছি। প্রথম হীরালাল সেন তথ্যচিত্রের, যার নাম আর কি শোনা যায় দিল্লি দরবার। পাঁচের দশক থেকেই ভারতে বাংলায় তথ্যচিত্রের আগমন এবং ব্যাপক বিস্তার ঘটে। আর পল জিন্স ছিলেন এক জার্মান যুদ্ধবন্দী, যিনি ভারতে তথ্যচিত্র আন্দোলনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিলেন। আচ্ছা, তার সাহচর্যে কিংবদন্তি তথ্যচিত্র নির্মাতা সুখদেব, ফালি বিলি মরিয়া, ক্লেমেন্ট ব্যাপটিস্টা, শান্তি চৌধুরী, হরিসাধন দাশগুপ্ত প্রমুখ ভারতীয় তথ্যচিত্র নতুন দিশা দেখান। হরিসাধন দাশগুপ্ত ফিল্ম ডিভিশন, ইউএসআইএন, ইউনেস্কো, টি বোর্ড, সঙ্গীত নাটক একাডেমি প্রভৃতি বিভিন্ন সংস্থার হয়ে নানা ধরনের তথ্যচিত্র তৈরি করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ময়ূরাক্ষী নদীর তীরে পাঁচতুপি গ্রামের দুর্গোৎসবকে কেন্দ্র করে, ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ১৯৯৪ সালে সারা জীবনের কাজের জন্য হরিসাধন দাশগুপ্তকে সম্মানিত করা হয়েছিল। তথ্যচিত্রের গৌরবের দিন এলো সত্যজিতের হাত ধরে। তিনি মোট 5টি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন, 4টি জীবনীমূলক এবং একটি তথ্যকেন্দ্রিক। জীবনীমূলক তথ্যচিত্রগুলি হল রবীন্দ্রনাথ টেগর, শিল্পী শিক্ষক বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে দ্য ইনার আই 1972। এটা কিন্তু ভীষণ তোমাদের অবজেক্টিভে আসে আর কি, ইনার আইটা। আর বালা সরস্বতীকে নিয়ে তিনি করেছিলেন বালা। সুকুমার রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে সুকুমার রায় 1987 সালে। আর একমাত্র তথ্যকেন্দ্রিক রঙিন ছবি সিকিম। এগুলো অবজেক্টিভ কিন্তু খুব আসে। অত্যন্ত সযত্ন সতর্কতার সঙ্গে তথ্যচিত্রগুলি তিনি তৈরি করেছিলেন। তথ্যচিত্রগুলি যথারীতি তার ঘরানার মৌলিক স্বাক্ষর বহন করে। ইনার আই তার বেস্ট আর কি, শ্রেষ্ঠ কাজ তথ্যচিত্র। আর তারপরে দেখো চিদানন্দ দাশগুপ্ত কিছু বানিয়েছিলেন তথ্যচিত্র। কলকাতা শহরকে কেন্দ্র করে তার তৈরি প্রথম তথ্যচিত্র পোর্ট্রেট অফ এ সিটি বিদগ্ধ মহলে সাড়া ফেলে দিয়েছিল। মৃণাল সেনও অনেক তথ্যচিত্র বানিয়েছিলেন। দ্য মুভিং পার্সপেক্টিভ, ত্রিপুরাকে নিয়ে ত্রিপুরা প্রসঙ্গ, কলকাতা শহরকে নিয়ে ক্যালকাটা মাই এলডোরাডো, এবং সিনেমার শতবার্ষিকী উপলক্ষে অ্যান্ড দ্য শো মাস্ট গো অন সিরিজের ইন্ডিয়ান চ্যাপ্টার নামক তথ্যচিত্রগুলো তৈরি করে। 60-এর দশকে প্রভাত প্রতিম চলচ্চিত্রকার বিমল রায় কিছু বানিয়েছিলেন। ইমমর্টাল স্তূপা, লাইফ অ্যান্ড মেসেজ অব স্বামী বিবেকানন্দ নামে 2টি তথ্যচিত্র নির্মাণ করে। 1967 সালে সলিল চৌধুরী সুরে নির্মিত গৌতম দ্য বুদ্ধ তথ্যচিত্রটি কান চলচ্চিত্র উৎসবে সম্মান লাভ করে।
চিত্রশিল্পী পূর্ণেন্দু পত্রী অবনীন্দ্রনাথ পটচিত্র, কালীঘাট পট নামে কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেন। এই সময় চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তর ঢোলে রাজা ক্ষীরোদ নট্য, রিদিম অফ স্টিল প্রভৃতি তথ্যচিত্রগুলি শিল্পময়তার গুণে দর্শক মহলে সমাদর লাভ করে। তরুণ মজুমদারের অরণ্য আমার কিংবা সানাই বাদক বিসমিল্লাহ খানের উপর তৈরি গৌতম ঘোষের তথ্যচিত্রগুলিও কিন্তু বাংলা তথ্যচিত্রের ধারাকে সমৃদ্ধ করেছে। অবজেক্টিভের জন্য কিন্তু এগুলো মনে রাখতে হবে, এই নামগুলো কী কী বানিয়েছিল আর নাম। তার মধ্যে ইনারা এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে সত্যজিৎ রায়ের। তাহলে এই চ্যাপ্টারের এগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা মন দিয়ে করবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।